কর্মসূচি নিয়ে সরকার কঠোর অবস্থানে, সংকটে জোট শরিকরা। পদত্যাগের বিষয়ে এবার স্পষ্ট বক্তব্য দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আমবয়ানে বিশ্ব ইজতেমা শুরু, তুরাগ তীরে মুসল্লিদের ঢল। শাবান মাসের চাঁদ দেখা যায়নি, শবে বরাত 14 ফেব্রুয়ারি। যশোরের 2 জন সহ 3 জনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চূড়ান্ত। বাটলার কোচ পদে থাকলে খেলবে না মেয়েরা, গণ অবসরের হুমকি। রংপুরকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা। বাংলাদেশ সহ 3 দেশে সহায়তা কার্যক্রম বন্ধ করছে সুইজারল্যান্ড। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। প্রধান সংবাদের সাথে শেষে নিয়ে আসব একটা বিশেষ সংবাদ। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। গত মঙ্গলবার দলের অফিসিয়াল ইমেইল ও ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফেব্রুয়ারি জুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে আগামী 16 ফেব্রুয়ারি অবরোধ ও 18 ফেব্রুয়ারি সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল রয়েছে। এর আগে 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিতরণ, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ এবং 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি। গতকাল এই সংক্রান্ত 2 পাতার একটি প্রচারপত্র দলের ফেসবুক পেজে দেওয়া হয়। এই প্রচারপত্র ডাউনলোড করে সারা দেশে বিলি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানানো হয়েছে। আওয়ামী লীগের এই কর্মসূচি বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দলের খুনিদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিকে সরকার পতনের পর ফ্যাসিবাদের দোসর তকমা পাওয়া 14 দল শরিকরাও নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে রয়েছে। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও অনেকেই সাড়া দিচ্ছেন না গণমাধ্যমের সঙ্গে। তবে 2-1 নেতা জানিয়েছেন কর্মসূচির সমর্থক কিংবা প্রত্যাখ্যান কোনোটাই নিয়ে ভাবছেন না তারা। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর মনোভাব তুলে ধরেছেন। তবে দেশ জুড়ে হরতাল অবরোধ সহ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা বিষয়ে অনেকটাই ধোঁয়াশায় 14 দলের শরিকরা। তারা বলছে জোটের কোনো দলের সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হয়নি। এটা আওয়ামী লীগের একার কর্মসূচি। ফলে এই কর্মসূচির সমর্থন কিংবা প্রত্যাখ্যান কোনোটার বিষয়ে ভাবার অবকাশ নেই তাদের। নতুন রাজনৈতিক দল গঠন ও উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারে থেকে কোনো রাজনৈতিক দল গঠন বা রাজনৈতিক দলে থাকবো না। দেশের একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে চাউর হয় আগামী ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে নতুন দল গঠন করছে শিক্ষার্থীরা। ওই দলের সদস্য সচিব হতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনৈতিক দলে যুক্ত হতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের পদত্যাগ করতে যাচ্ছেন বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে। পদত্যাগ সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, পত্রিকায় আসলে কোন উৎস থেকে বলা হয়েছে তা পরিষ্কার করেনি। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয়নি। এরকম কিছু হলে আমরা নিজেরাই বলবো। তিনি আরো বলেন, রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে, সরকার ছাড়া সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলবো। এমন কোনো সিদ্ধান্ত আমরা জায়গা থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনো হয়নি। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ার বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার 58তম জামায়াতের শুরু হয়েছে। বয়ানে অনুবাদ করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। তাবলিগ জামায়াতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ারের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। শুক্রবার সকাল 10টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল হবে। এরপর অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের। ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 2 ধাপে। এর মধ্যে 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করবেন 41 জেলার ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন 22 জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। 2 ধাপের আখিরি মোনাজাত হবে যথাক্রমে আগামী 2রা ফেব্রুয়ারি ও 5ই ফেব্রুয়ারি।
দেশের আকাশে বৃহস্পতিবার 1446 হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ফলে শনিবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর প্রেক্ষিতে 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আগের তালিকায় 10 জনের নাম থাকলেও নতুন তালিকায় পুরস্কার প্রাপ্তদের সংখ্যা কমেছে। চূড়ান্ত তালিকায় 3 জনের নাম বাদ দিয়েছে। তারা হলেন মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদ। বাদ পড়া 3 জনের মধ্যে 2 জনই যশোরের সন্তান। নতুন তালিকা প্রকাশ হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন যশোরের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের মানুষ সহ আপামর জনসাধারণ। চূড়ান্ত ঘোষণা অনুযায়ী কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ ও গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি.এইচ. হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান ক্যাটাগরিতে রেজাউর রহমান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদকে এই পুরস্কার প্রদান করা হবে। যশোরে ভেনাস অটো রিভো ইলেকট্রিক মোটরসাইকেলের ব্র্যান্ডের শোরুমের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার রেল রোডে এই শোরুমের উদ্বোধন হয়। অন্যান্য অতিথিদের সাথে শোরুমের উদ্বোধন করেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। এ সময় শোরুমের স্বত্বাধিকারী শাহরিয়ার মিতুল সহ অন্যরা উপস্থিত ছিলেন। খেলার সংবাদ। কোচ পিটার বাটলারের বিভিন্ন অভিযোগ তুলে তার অধীনে অনুশীলন ক্যাম্পে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের নারী ফুটবল দলের খেলোয়াড়রা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ব্রিটিশ কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলে একযোগে অবসরের হুমকিও দিয়েছেন তারা। আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব ঘোষণা দেন সাবিনা খাতুন, মনিকা চাকমা সহ 18 ফুটবলার। লক্ষ্যটা বড় হওয়ায় ইনিংসের শুরুতেই বড় জুটি এনে দিতে হতো রংপুর রাইডার্সের 2 ওপেনারকে। সেটা পারেননি তৌফিক খান, সৌম্য সরকার। ফলে ম্যাচের ফল যা হওয়ার কথা তাই হয়েছে। খুলনা টাইগার্সের কাছে 46 রানে হেরেছে রংপুর। বিপিএলে টানা 4র্থ হার রংপুরের। অথচ টুর্নামেন্টের প্রথম 8 ম্যাচে টানা জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল তারা। আজ গ্রুপের শেষ ম্যাচে জয়ের জন্য 221 রানের বিশাল লক্ষ্য পায় রংপুর, কিন্তু তাড়া করতে নেমে 36 রানেই 2 উইকেট হারায় তারা। তবে অপর প্রান্ত আগলে ধরে রাখেন ওপেনার সৌম্য। মাঝে সতীর্থদের সঙ্গে বেশ কটি ছোট ছোট জুটি গড়ে দলকে জয়ের আশা দেখাচ্ছিলেন তিনি। তবে সতীর্থরা সৌম্যর সঙ্গে বড় জুটি গড়তে না পারায় জয়ের আশা ক্ষীণ হয়ে আসতে থাকে, যার ফলে শেষে শুধু পরাজয়ের ব্যবধানটাই কমাতে পারেন বাংলাদেশি ওপেনার। এ জয়ে শেষ 4-এর সুযোগ পাওয়ায় সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে খুলনার। 12 পয়েন্টে বর্তমানে 4 নম্বরে তারা। শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জিতলেই কোয়ালিফায়ার নিশ্চিত হবে তাদের। দর্শক, এবার একটি ব্যতিক্রমী সংবাদ। সারা বছর মন দিয়ে কাজ করেছেন, কাজের মানও সন্তোষজনক, কিন্তু বছর শেষে জানতে পারলেন কেটে নেওয়া হয়েছে বাৎসরিক বোনাস। তখন আপনার কেমন লাগবে? মন খারাপ করা এই ঘটনা ঘটেছে চীনের এক পুলিশের সঙ্গে। তবে ওই পুলিশ মানুষ নয়, একটি কুকুর। কাজের সময় কাজের জায়গায় ঘুমিয়ে পড়ার কারণে এবং নিজের খাবারের পাত্রে প্রস্রাব করে দেওয়ার সারা বছর ভালো কাজ করার পরও তার বাৎসরিক বোনাস কেটে নেওয়া হয়েছে। চীনের ওই পুলিশ কুকুরটির নাম ফুজাই, একটি কর্গি জাতের কুকুর। জন্মের পরই সেটি চীনের উত্তরের শানডং প্রদেশের উইফাং পুলিশ কুকুর প্রশিক্ষণ ঘাঁটিতে যোগ দেয়। গত বছরের জানুয়ারিতে 4 মাস বয়সে ফুজাই বিস্ফোরক শনাক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ নিতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই কুকুরটি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তারকায় পরিণত হয়। কার্গি পুলিশ কুকুর ফুজাই এবং সেটির সহযোদ্ধার নামে একটি অ্যাকাউন্ট থেকে তার নানা কর্মকাণ্ডের ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। অ্যাকাউন্টের অনুসারী সংখ্যা 3,84,000-এর বেশি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশ সহ 3 দেশে উন্নয়ন সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড সরকার। ওই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আলবেনিয়া এবং জাম্বিয়া। আজ সুইজারল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম সুইসনোফো.ch এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের সরকারের অনুরোধে দেশটির পার্লামেন্ট ডিসেম্বরে বিদেশি সহায়তা তহবিলে অর্থ বরাদ্দ কমিয়ে দেয়। বুধবার সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিল আন্তর্জাতিক সহায়তায়
কাটাছেঁড়া বিষয়ে সিদ্ধান্ত দেয়। এরপরেই ওই 3 দেশ সহায়তা বন্ধের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার। এই পদক্ষেপ দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বিষয়গত সহায়তার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থার উপর প্রভাব ফেলবে বলেও এক বিবৃতিতে জানানো হয়। এই ছিল আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।